জঙ্গলের পথ। চিতার আক্রমণের কথা ভেবে সংলাপের সারা শরীর যেন অবশ হয়ে এসেছে। মনে প্রবল ভয়। কোনো রকমে বসে আছে টাঙায়। বিষ্ণু খানিকক্ষণ ক্যানেস্তেরা বাজাতে বাজাতেই খুব ধীর গতিতে টাঙ্গাটি চালাতে থাকে। একই জঙ্গলের প্রায় অন্ধকার পরিবেশ, তার উপর আবার আকাশ মেঘলা। বেশি দূরে দেখার উপায় নেই। পাহাড়ি ছেলেরা যে খুব সাহসী হয় সেটা সংলাপ শুনেছিল। বিষ্ণুকে দেখে বুঝল কথাটা ঠিক কতটা সত্যি। ওর চেয়ে অর্ধেক বয়সের একটা ছেলে এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে দিনে কতবার যাতায়াত করে। চিতার আশঙ্কা ভুলে, একটুও ভয় না পেয়ে সে যাত্রীদের নিয়ে যায়। সম্বল বলতে ওই একটা টিনের ক্যানেস্তেরা। ওর আওয়াজে যে কি করে চিতার আক্রমণ থেকে বেঁচে যায় তা তখনও বুঝে ওঠেনি সংলাপ। টাঙ্গাটা বেশ খানিকটা পথ এগিয়ে এসছে। আগের থেকে গতি খানিক বাড়িয়েছে বিষ্ণু। চারিদিকে শব্দ থেমেছে। কেবল টাঙ্গার নিচে আসা শুকনো পাতার আওয়াজ শোনা যাচ্ছে, তার সঙ্গে হাওয়ায় দুলতে থাকা গাছের পাতার শব্দ। বেশ খানিকক্ষণ এরকম রুদ্ধশ্বাস যাত্রা চলল। একটু এগিয়ে একটা জায়গায় জঙ্গলের ঘনত্ব একটু কমেছে, আলো দেখা যাচ্ছে। বিষ্ণু টাঙ্গার গতি জোরে করল। দূরে কিছু পাখির ডাকও শোনা যাচ্ছে তখন, তবে এই ডাক আর আগের মতো কর্কশ নয়। সংলাপ বুঝল বিপদ হয়তো কেটেছে। এই জায়গাটায় আলো থাকায় অনেকটা দূর অবধি দেখাও যাচ্ছে, তবে জঙ্গল শেষ হওয়ার কোনো চিহ্ন নেই। এতক্ষণ বিষ্ণুও চুপচাপ টাঙ্গা চালাচ্ছিল। এবারও বলল, ভয় নেই বাবু, এখানে চিতা নেই। ওই ঘন জঙ্গলেই থাকে, মাঝে মাঝে লোকালয় এসে পড়ে যদিও, তবু। বিষ্ণুর কথা শেষ হওয়ার আগেই সংলাপ বলে বসল, তুমি তুমি ভয় পাও না? ওর গলায় তখনও ভয়ের ছাপ রয়েছে। ভয় পেলে কি পেট চলবে বাবু? অল্প হাসল বিষ্ণু। এই প্রথম সংলাপ ওকে হাসতে দেখল। বাবা, খুব সাহস তোমার। অনেক ছোট থেকেই জঙ্গলের পথে যাতায়াত। চিতা বা অন্য কোনো জন্তু থাকলে ঠিক টের পেয়ে যাই। সে ভালো, তোমাদের অভ্যেস আছে। আমাদের তো আর শহরে এরকম অভ্যেস নেই। যা ভয় পেয়েছিলাম, বাপরে বাপ। এতক্ষণ সংলাপের মুখ থেকে কথাই বেরোচ্ছিল না। এই শীতেও রীতিমতো ঘামছিল। এবার খানিকটা স্বস্তি পেয়েছে। সংলাপের কথা শুনে বিষ্ণু হালকা হাসল। যাই বলো, তোমাদের পাহাড়ি ছেলেদের থেকে আমাদের শহুরে লোকেদের অনেক কিছু শেখার আছে। বিষ্ণু চুপ ছিল কথাটা শুনেও। সংলাপ বুঝল উত্তরে বিষ্ণু কি বলবে তাও ভেবে পায়নি। খানিকক্ষণ বাদে বিষ্ণু নিজেই বলল, চিতার হাতির উৎপাত এই কয়েক বছর হলো এত বেড়েছে। আগে মাঝে মাঝে চিতা বেরোতো বা হাতি চাষের জমিতে চলে আসতো, তবে বাবু এতটা নয়। বেড়েছে কেন, তোমরা খোঁজ লাগাওনি? আসলে গ্রামের দিক থেকে জঙ্গল কেটে ফেলা হচ্ছে চাষের জমি আর ঘর বানানোর জন্য। বিষ্ণু খুব সংক্ষেপে উত্তর দেয় সব কথার। কথা বলেই আবার চুপ হয়ে যায়। বুঝেছি। সত্যি তো, ওরাই বা যাবে কোথায়? কথা বলতে বলতে টাঙ্গাটা অনেকটাই এগিয়ে এসছে। এদিকটায় জঙ্গল বেশ পাতলা, গাছগুলো উঁচু হলেও একটু দূরে দূরে, তাই সূর্যের আলো আসছে। পথে 2-3 জন কুঠারও চোখে পড়ল সংলাপের। সহজেই অনুমান করা যায় যে বসতি খুব একটা দূরে নয়। আচ্ছা বিষ্ণু, এখান থেকে পাথারি গ্রাম আর কত দূর? 20 মিনিট বাবু, জঙ্গল শেষ হলেই পাথারি গাঁও। হঠাৎ সংলাপের হাতের উপর 2-1 ফোঁটা জল পড়ল। বিষয়টা বুঝে ওঠার আগেই ও দেখল বৃষ্টি আরম্ভ হয়েছে। ভোর থেকেই মেঘ জমছিল। 1 ফোঁটা 2 ফোঁটা করতে করতে বেশ জোরেই বৃষ্টি শুরু হলো। চিতার ভয়ে মাথার ওপরকার শামিয়ানার মতো জিনিসটা আগেই টেনে দিয়েছিল সংলাপ। তার জন্য সেভাবে বৃষ্টির জল সোজা গায়ে পড়ছে না আর। একই শীত, তার উপরেই বৃষ্টি। তবু এবার ওর মনটা বেশ চনমনে লাগছে। জঙ্গলে সবুজের মধ্যে বৃষ্টি দেখার মজাটাই আলাদা। শহরে আর কতটাই বা বৃষ্টি উপভোগ পাওয়া যায়? ইট কাঠ কংক্রিটের অরণ্যে বর্ষার স্বাদ আর মেলে কই? এরকম সবুজ শান্ত জঙ্গলে চারিদিকে গাছপালায় ঘেরা জায়গায় বৃষ্টির আসল মজা। এতক্ষণে চিতার ভয়ে মন থেকে কাটিয়ে উঠতে পেরেছে সংলাপ। একটা বেশ রোম্যান্টিক পরিবেশ তৈরি হলো চারিদিকে। বৃষ্টি বাড়ল।
সংলাপ অর্ধেক ভিজেই গিয়েছে। বিষ্ণু একইভাবে ভিজতে ভিজতেই টাঙ্গা চালিয়ে যাচ্ছে। আচ্ছা বিষ্ণু, তুমি খামোখা কেন ভিজছো বলো তো? একটা জায়গায় গাছের তলায় দাঁড়িয়ে যাও না। বৃষ্টির জল পড়ার প্রচণ্ড আওয়াজ, তার সঙ্গে ক্রমাগত পাতার সনসন। এত সব শব্দের মধ্যে সংলাপের কথাটা খুব একটা স্পষ্ট শোনা গেল না। না বাবু, এই জায়গায় দাঁড়ানো ঠিক হবে না, এখানে প্রচুর সাপখোপ আছে। বিষ্ণুর কথাও সংলাপ খুব অস্পষ্টভাবে শুনতে পেল। কিছুটা এগোতেই বোঝা গেল ধীরে ধীরে জঙ্গল শেষ হয়ে আসছে। সামনে পাহাড় আর খোলা মাঠ দেখা যাচ্ছে। দু একটা বাড়িঘরও চোখে পড়ছে দূর থেকে। বৃষ্টি এখনো সেই একই বেগে পড়ে চলেছে, তবে এবার হাওয়ার দাপট প্রবল হয়ে উঠছে। মাথার উপর ছোট্ট একটা ছাউনি মতো থাকলেও বিশেষ লাভ হয়নি। হাওয়ার দাপটের সঙ্গে বৃষ্টির বেগ সংলাপকে পুরোটাই ভিজিয়ে দিয়েছে। ওর চিন্তার সঙ্গে থাকা জিনিসগুলোকে নিয়ে ওগুলো প্রায় পুরোই ভিজে গেছে। ভিজে গায়ে সংলাপ ঠকঠক করে কাঁপছে। বিষ্ণু বলল, বাবু, এখান থেকেই পাথারি গাঁও শুরু। খুবই সুন্দর গোছানো একটা জায়গা। রাস্তার দুধারে সারিবদ্ধ বাড়ি, বেশিরভাগই হয় কাঠের, নয়তো মাটি আর পাথর দিয়ে বানানো। বাড়িগুলোর পেছনে হিমালয়ের শিবালিক পর্বতমালা। পুরো জায়গাটাই সবুজে চাদরে মোড়া। জঙ্গলের মধ্যে থাকার সময় অনেকক্ষণ ধরে একটানা জলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। সংলাপ দেখল রাস্তার ডান পাশ দিয়ে একটা ছোট্ট পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। বিষ্ণু, এটা কোন নদী? এটাই পাথারি নদী বাবু, সোজা গিয়ে ব্রহ্মপুত্রে পড়েছে। ও, বেশ খরস্রোতা দেখছি। হ্যাঁ বাবু, খুব স্রোত। কিছুক্ষণ চুপ থাকার পর বিষ্ণুই আবার বলল, এই পাথারিতে সবাই এর থেকেই জল ভরে। ও, তোমরা তাহলে নদীর জল খাও? তার মানে পরিষ্কার জল? হ্যাঁ বাবু, পুরো কাঁচের মতো। তা তো বটেই, পাহাড়ি নদী বলে কথা, কোনো দূষণ নেই, আবর্জনা নেই। এই কথা বলতেই সংলাপ ভাবল হুগলি নদীর কথা। কোথায় পাথারির এই ছোট্ট নদীর স্বচ্ছতা, আর কোথায় শহুরে নদীর জল। সত্যি, মানুষ যত আধুনিক হচ্ছে তত যেন প্রকৃতির থেকে দূরে সরে যাচ্ছে। এতে আখেরে তো ক্ষতি তারই। এর মধ্যেই সংলাপ দেখল বৃষ্টি একটু ধরেছে। ওরা মোটামুটি গ্রামের ভেতরে ঢুকে গেছে। ঘরবাড়ির সংখ্যা বেড়েছে, লোকজনও টুকটাক দেখা যাচ্ছে। নদীটি ডান পাশে রাস্তা বরাবর সঙ্গে চলেছে, আর বাঁ পাশে শিবালিকের সবুজে ঢাকা পাহাড়। এই দুইয়ের মধ্যে পাথারি একটা ছোট্ট গ্রাম। আচ্ছা বিষ্ণু, এখানে এলগিন বাদে থাকার আর কোনো হোটেল নেই? হ্যাঁ বাবু, এই যে ঘরগুলো দেখছেন দুপাশে। আঙুল দিয়ে রাস্তার পাশে কাঁচা পাকা ঘরগুলো দেখিয়ে বিষ্ণু বলল, এই ঘরগুলো গ্রামবাসীদেরই। যারা আসেন তাদের এগুলোরই একটা ঘরে থাকার জন্য দেওয়া হয়। ও, মানে আলাদা করে কোনো হোটেল নেই? না বাবু, এলগিন ছাড়া আর কোনো হোটেল সেরকম নেই। লোকেও বা আসে কই? তাহলে তোমাদের সবার পেট চলে কি করে? তুমি না হয় টাঙ্গা চালাও, কিন্তু বাকিরা? গ্রামের ছেলেরা চাষবাস আর জঙ্গল থেকে কাঠ কেটে সংসার চালায় বাবু। কিছু লোক আছে যারা আমার মতো টাঙ্গা চালায়। এতে সংসার চলে যায়? টাঙ্গা চালিয়ে কতই বা পাও তোমরা? লোক তো আসে মাত্র এই কটা। হ্যাঁ, কোনো মতে চলে যায় বাবু, কি আর করা যাবে। চাষবাস বলতে তো কিছু পাহাড়ি ফসল, পাথুরে জমিতে তো এর বেশি কিছু হয় না। তোমাদের এখানে সেরকম খেয়ে তো দেখছি না। ওইটুকুই বাবু, তাতেও হাতির আর চিতার যা উৎপাত, অর্ধেক নষ্ট হয়ে যায়। আচ্ছা, তোমাদের এখানে চা হয় না? চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয় সংলাপ, তারপর আবার বলে, আমি একবারও এই অঞ্চলে চা বাগান কিন্তু দেখলাম না। পাথারিতে চা হয় না বাবু, চায়ের জন্য যে জমি লাগে সেরকম পাথারিতে আর কই। সংলাপ বুঝল বিষ্ণুর গলাটা যেন ধরে আসছে। খুবই কষ্টে দিন চলে এদের। উপার্জনের পথ প্রায় নেই বললেই চলে। যেটুকু যা হয় তাই দিয়েই চালাতে হয়। তার মানে এই কাঠ কেটে রপ্তানি করাই মোটামুটি একমাত্র লাভজনক পেশা এখানে। সেও আর আমরা করতে পারি কই? কেন? যদিও সেটা কিন্তু বেআইনি, জঙ্গল সরকারি সম্পত্তি। না না বাবু, আইন টাইন নয়। এলগিনে যিনি মালিক উনি কাউকেই কাঠের ব্যবসার কাছে ঘেঁষতে দেন না। কি নাম ওনার? রুদ্রবাবু, রুদ্রপ্রতাপ গো ঠাকুরতা। বাঙালি? বেশ অবাক হলো সংলাপ। হ্যাঁ বাবু, ওনারাই তো পাথারির জমিদার ছিলেন এককালে। আপনি যে হোটেল এলগিনে যাচ্ছেন
ওটা আগে পাথারির জমিদার বাড়ি ছিল। ও, তো এখন তো আর ওনারা জমিদার নন। সংলাপকে প্রায় মাঝপথেই থামিয়ে দেয় বিষ্ণু। বলে, না, এখন আর নন, তবে এখনও ওদের এখানে সবাই খুব মেনে চলে। ওই বাড়িতে আর কে কে থাকে? অনেকে থাকে, কিছু লোক ওদের পরিবারেরই, আর কিছু ভাড়া থাকে। মনে বেশ আনন্দ হলো সংলাপের। কলকাতা থেকে এত দূরের পাহাড়ি একটা গ্রামে এমন বাঙালি একটা হোটেল পাবে, এসব তো কল্পনাও করেনিও। তাই আবার এরা নাকি জমিদার ছিল এখানকার। এই জন্যেই চাওয়ালা বলছিলেন প্রাসাদের মতো বাড়ি। সংলাপ মনে মনে ভাবল, তাই বলি, এরকম একটা গ্রামে প্রাসাদের মতো হোটেল কেউ কেনই বা বানাতে যাবে। বিষ্ণু এক জায়গায় টাঙ্গাটা দাঁড় করালো। বাঁ পাশে বিশাল একটা লোহার গেট। গেট থেকে ভেতরের দিকে একটা রাস্তা চলে গেছে। তারপর সাদা রঙের একটা বিশাল বাংলো। গেটের উপরেই বড় বড় ইংরেজি হরফে লেখা, হোটেল এলগিন ইন। গেটের পাশে একটা থামে অবশ্য বাংলাতেই খোদাই করা ত্রিশূলপানি গুহ ঠাকুরতা, 1323 বঙ্গাব্দ। সম্ভবত ওই সময়ে এই বাড়িটা তৈরি হয়েছিল। তাও যদি হয়, তাহলেও এই বাড়িটা ব্রিটিশ আমলের। 1323 বঙ্গাব্দ মানে প্রায় 1930 সাল। নয় নয় করে 100-র কাছাকাছি বয়স বাড়িটার। এলগিনের দিকে দেখতে দেখতে সংলাপ টাঙ্গা থেকে নামল। বিষ্ণু ওর সঙ্গে থাকা জিনিসপত্র একে একে নামিয়ে দিল। সংলাপ তখনও বাড়িটার দিকেই তাকিয়ে। অপূর্ব সুন্দর দেখতে, ব্রিটিশ আমলের কলকাতার বাড়িগুলোর মতোই একেবারে ধবধবে সাদা। জিনিসপত্র নামিয়ে বিষ্ণু খানিক ঝুঁকে হাতটা একটু এগিয়ে সংলাপের সামনে দাঁড়াল। সংলাপের বুঝতে বাকি রইল না ও ঠিক কি বলতে চাইছে। কত হলো তোমার? 50 টাকা বাবু। সংলাপ ভাবল, এতটা পথ এরকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে নিয়ে এলো বিষ্ণু। বৃষ্টিতে ভিজে চিতার আক্রমণের সম্ভাবনাকে তোয়াক্কা না করে নিয়ে আসার মূল্য মাত্র 50 টাকা। পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে বিষ্ণুর হাতে দিয়ে বলল, এটা পুরোটা রাখো। না না বাবু, তা কি করে হয়? আরে সব হয়, তুমি রাখো তো। বিষ্ণুর অনেক আপত্তি সত্ত্বেও একরকম জোর করেই ওকে টাকাটা রাখতে বাধ্য করল সংলাপ। আসছি জানিয়ে বিষ্ণু স্টেশনের পথেই রওনা দিল। সংলাপ গেটের কাছে এসে দেখল তালা ঝুলছে। ঘড়িতে 8টা ছুঁই ছুঁই। এখনও গেটে তালা। উঁকি মেরে কাউকে খোঁজার চেষ্টা করল সংলাপ। আশেপাশে কেউ নেই, গ্রামেও লোক কম। রাস্তাতেও কোনো মানুষ চোখে পড়ছে না সংলাপের। বিষ্ণু ততক্ষণে চলে গেছে। এই অচেনা পাহাড়ি গ্রামে ও চলে তো এলো। এবার সংলাপ কি করবে? কোথায় থাকবে? কার থেকেই বা সাহায্য চাইবে?